ভাই এই ইউনূস স্যারের যে কাহিনী শুনতেছি একের পর এক পত্রপত্রিকাতে একের পর এক যে নিউজ ছাপানো হচ্ছে, দেখে তো ভাই আমার গায়ে লোম দাঁড়ায় গেছে। এই লোককে তো ভাই এখনই অ্যারেস্ট করা উচিত। সিরিয়াস ভাই, এই লোককে এখনই অ্যারেস্ট করা উচিত। সে যে কাহিনী করছে 17-18 মাসে বাংলাদেশের পত্রপত্রিকায় ভরে গেছে। তো এখন আমাদের মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেব তো মুখ খুলেছেন এই 17-18 মাস পর। তো এখন তার ইন্টারভিউতে যা কিছু উনি লিখেছেন, যা কিছু আমি দেখলাম, প্লাস আশেপাশে যত মানুষ, যত শিল্প প্রতিষ্ঠান, ব্যবসা বাণিজ্য থেকে নিয়ে শুরু করে মানে যারা কিনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক, শুধু তারাই নয়, যারা কিনা বড় বড় রাজনীতিবিদ, সমাজে গণ্যমান্য মানুষ, বিভিন্ন মানে এমন কোনো সেক্টর নাই যেখানে সে এই ইবলিশগিরি করেনি, বুঝছেন, যেখানে সে ইবলিশগিরি করেনি। মানে কথাগুলো বলতে বাধ্য হচ্ছে। আমার এই লোকের প্রথমেই সন্দেহ হয়েছিল, বুঝছেন, উনি যখন প্রথম ক্ষমতায় আসে, প্রথম 1 মাস, বুঝছেন, ওনাকে যখন ক্ষমতায় আসে, মানে আপনারা কি কি করছেন জানি না, কিন্তু মনে মনে কিন্তু আমি কি খুব খুশি হয়েছিলাম, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছিলাম যে আল্লাহ তুমি রহমত হিসেবে ইউনূস স্যারকে আমাদের জন্য দিয়েছে, রহমত হিসেবে দিছো। কিন্তু ভাই 1 মাস 2 মাস 3 মাস পর যা কিচ্ছা কাহিনী একের পর এক যে কাহিনীগুলো পত্রপত্রিকায় দেখতে শুরু করলাম, নিউজে দেখতে শুরু করলাম, ভাই মনটি ভেঙে গেছে। শালা কারে বিশ্বাস করবো আমরা, কারে বিশ্বাস করব? এই ইউনূস স্যার যার কাছ থেকে ক্ষমতা নিছে, যার কাছে গিয়ে সে নিজেকে নিজের বায়াত বলে নাকি আরবিতে, মনে বায়াত বলে, এই ইউনূস স্যার যার কাছে গিয়ে বায়াত নিছে প্রধান উপদেষ্টা। এখন উপদেষ্টা কার? প্রধান উপদেষ্টা ঠিক আছে, তার উপদেষ্টা মণ্ডলী, কিন্তু তার চেয়ে উপদেষ্টার বাপ তো ভাই মহামান্য রাষ্ট্রপতি। চুপ্পু সাহেবকে আপনি ব্যক্তিগতভাবে দেখতে পারেন না, ভালো মন্দ এখন শেখ হাসিনা তাকে নিয়ে করছে, এটা নিয়ে আপনাদের চুলকানি থাকতে পারে, বুঝলাম প্রবলেম আছে, শেখ হাসিনা তাকে নিয়ে করছে, বাট ইউ হ্যাভ টু রেসপেক্ট টু দ্য চেয়ার। ওই চেয়ারটার প্রতি তো আপনাকে রেসপেক্ট করতে হবে। ইটস এ কনস্টিটিউশনাল পজিশন, এই পজিশনটা তো রেসপেক্ট করতে পারে। এগুলো যদি না থাকে তো কে চাটের দেশের তো অস্তিত্বই থাকে না, দেশের সংজ্ঞার ভিতরেই পড়ে না। তো এই ব্যক্তিকে 17 মাস 18 মাস 4 দেয়ালের ভিতরে আটকে রেখে, আমি তো ভাবছিলাম ওনাকে শুধু কাতারে আর কসোভোতে যাইতে দেয়নি, এই দুঃখেই মানে চুপ্পু সাহেব তার এই বিশাল ইন্টারভিউ দিছে। কিন্তু এখন কালবেলা পত্রিকা যখন তার পুরো ইন্টারভিউ ভাই মানে এটা পড়ে শেষ করতে প্রায় 20 মিনিট লাগবে, বুঝছেন, কমসে কম 20 মিনিট লাগবে পুরো ইন্টারভিউ পড়ে শেষ করতে। যে কষ্টের কাহিনী উনি একের পর এক বর্ণনা করেছেন, এগুলো তো সরাসরি রাষ্ট্রের সাথে সংঘাত, সরাসরি রাষ্ট্রের সাথে সংঘাত। এখন প্রশ্ন হলো, হু ইজ দিস মিস্টার ইউনূস? তাকে তো আমরা ভালোর জন্য নিয়ে আসছিলাম, বাংলাদেশে একটা কঠিন পরিস্থিতির মুখে পড়েছিল, তো আমরা চেয়েছিলাম যে এইটাকে একটুখানি উনি সামাল দিক, সুন্দর একটা নির্বাচন দিয়ে গণতান্ত্রিক ডেমোক্রেটিক ওয়েতে একটা গভর্নমেন্টের কাছে ক্ষমতা হস্তান্তর করে তারপরে উনি ওনার মতো চলে যান সসম্মানে। এটাই তো তার কাছ থেকে এক্সপেক্ট করেছিলাম। কিন্তু উনি এমন কোনো গিরিঙ্গি নাই, এমন কোনো কাহিনী নাই যে উনি করছে। শেষ পর্যন্ত লাস্টের যে গিরিঙ্গিটা করছে, লাস্টের গিরিঙ্গিটা পোল্টি মারছে হলো মিয়া খোদ জামায়াত ইসলামের সাথে। প্রথম জামায়াত ইসলামের সাথে তার খুবই ভালো সম্পর্ক ছিল, বহুত আশা ভরসা দিয়ে রাখছিল তাদেরকে যে ভাই আসে নির্বাচন খেলা হবে, কোনো একটা ব্যবস্থা হবে না, কিন্তু শেষমেশ গিয়ে কি পোল্টিটে বাড়ছে জামায়াত ইসলামের সাথে। এখন জামায়াত ইসলামেও তো দেখতে পারে না যে ডক্টর মোহাম্মদ ইউনূস। সিরিয়াস ভাই, এই জামায়াত ইসলামেও কিন্তু এখন এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেখতে পায় না। এখন উনি কি কাহিনী কি করছে না করছে এগুলো ভাই বিস্তারিত বর্ণনা করার মানে এই ভিডিওর আমার উদ্দেশ্য না। পত্রপত্রিকায় বই রয়ে গেছে ভাই, বাংলাদেশ শুধু না, বাংলাদেশ সব বাংলাদেশের বাইরে, আমেরিকা থেকে যে বাংলাদেশি নিউজ পেপারগুলো বের হয় সেইখানে, লন্ডন থেকে যেগুলো বের হয়, এবং ভারতীয় কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তারও ভাই নিউজ করে বইরা বলাইছে এই ইউনূস স্যারের এই আকাবে। এখন এই যে এত বড় একটা ইউনূস স্যার যে এত বড় একটা ইবলিশ ভাই, এটা তো আমরা ভুলেও বুঝতে পারিনি। সে কি করছে, ক্ষমতা থাকা অবস্থাতে সে পাল্টা অভ্যুত্থান করে এই শাহাবুদ্দিন সাহেবকে সরায় পাল্টা একটা অভ্যুত্থান করে আরেকটা রিভলিউশন গভর্নমেন্ট গঠন করে সেই গভর্নমেন্টের চিফ হওয়ার জন্য সে চেষ্টা করছিল। এগুলো তো এখন পত্রপত্রিকা আসতেছে, এবং খোদার কাছে হাজার শুকুর বিয়া, এই যে আপনারা এই ওয়াকারুজ্জামান সেনাবাহিনীর প্রধান, ওয়াকারুজ্জামানকে যতই আপনার পছন্দ অপছন্দ করেন না, কিন্তু ব্যক্তি হিসেবে আমি তো থ্যাংক ইউ দিই ভাই, বড় বাঁচাই দিয়েছে ওয়াকারুজ্জামান বাংলাদেশকে বিরাট একটা বিপদের হাত থেকে। এরা তো বাংলাদেশ পুরো সিরিয়া হয়ে যায় ভাই, বাংলাদেশ পুরো সিরিয়া হয়ে যেত এই ইবলিশ পয়সা। একজন একটা কমেন্ট করছিল আমার কোনো এক ভিডিওর নিচে, বুঝছেন, হঠাৎ করে সে কমেন্টটা মনে পড়লো যে শালায় ইবলিশ তো শুনছে রোজার দিনে আল্লাহ তাআলা কি করে, ইবলিশকে রোজার দিনে আটকে রাখে। রোজার দিনে ইবলিশ কিন্তু বাইরে ঘোরাঘুরি করতে পারে না, বুঝছেন, ইবলিশ ঘোরাঘুরি করতে পারে না রোজার দিনে বাইরে। তাহলে এই ইবলিশ ছাড়া পেলো কেমনে?
ইউনিসের কথা বলতেছে, ডক্টর ইউনিসের কথা বলতেছে, আমাদের ইউনিস স্যারের কথা বলতেছে, এই ইবলিশ সারা পেলো কেমনে? তো এই হইলো ভাই ইবলিশগিরি করছে। পত্রপত্রিকাগুলো খুইলে দেখেন, যান গিয়া পত্রপত্রিকাগুলো পড়েন। আমরা আমাদের ভালোর জন্য নিয়েছিলাম। বাংলাদেশে 17টা 18টা মাসে শেখ হাসিনা বাংলাদেশে বেকার রেখে গেছিল 25 লাখ। কত বছরের? 17-18 বছর। আর সেই 17-18 মাসে বেকার বাড়ায় দিয়ে গেছে আরো 5 লাখ। মিল ফ্যাক্টরি খান হয়ে গেছে বাংলাদেশের, বুঝছেন? মিল ফ্যাক্টরি খান হয়ে গেছে। আর সরকার বিভিন্ন ঋণ ফিন নিয়ে এই যে মনে 23 লক্ষ কোটি টাকা ঋণ শুনেন না, এই যে 23 লক্ষ কোটি টাকা ঋণ নিয়ে সে তো কোনো বিল্ডিং কনস্ট্রাকশন, ব্যবসা বাণিজ্য, মিল ফ্যাক্টরি, রাস্তাঘাট কিচ্ছু নির্মাণ হয়নি, কিচ্ছু করেনি। এই 23 লক্ষ কোটি টাকা তারা নিজেরা কি করছে? শুধুমাত্র নিজেদের সরকার চালানোর জন্য যে ব্যয় করা হয়, বুঝছেন? নিজেদের এই যে ঘোরাফেরা, এই 18 মাসে 17 বার বিদেশ ভ্রমণ করছে, বুঝছেন? এইসব কাহিনী করে বিভিন্ন জায়গায় চা সিঙ্গারা খায়া, তারপরে এই কমিশন সেই কমিশন গঠন করে যত রকম টাইম পাস আছে পুরা বাংলাদেশকে নিয়ে এরা, বুঝছেন, ফুটবলের মতো খালি লাথি দিয়ে এখান থেকে এখানে, ওখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে ভাই এগুলি করছে। এখন আপনারা 17-18 মাস পরে আপনারা যারা ইউনুস সাহেবের ভক্ত ভাই, আপনাদেরও বলছি, বুঝছেন, আমি কিন্তু বাংলাদেশে থাকি, এগুলো আমাকে কোনো এফেক্ট করবে না। বাংলাদেশের পলিটিক্সের সাথে, ইকোনমিক্সের সাথে আমার কোনো সম্পর্ক নাই। তো কাজে আপনাদের ভালোর জন্যই বলছে, যারা আপনারা ইউনুস সাহেবের ভক্ত তারও একটুখানি খোঁজ খবর নেন, এই বেচারা করছে নাকি 17-18 মাসে এমন কি কাম করে গেছে। স্বাভাবিকভাবে এসে পড়ে, ওনার ছাড় পাওয়ার কোনো উপায় নেই। আমি তো মনে করি যে এই যে বাংলাদেশের যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টগুলো আছে সেইখানে ওয়ারেন্ট দিয়ে দেওয়া উচিত ইউনুস স্যারের বিরুদ্ধে। সেখানে বিভিন্ন জায়গায় ওয়ারেন্ট ছাপিয়ে দেওয়া উচিত, উনি যাতে মানে কোনো মতে এয়ারপোর্ট থেকে যাতে বেড়ে না যেতে পারে। আর যদি বেড়ে যায় কোনো মতে, তাহলে এই বুড়ারে আপনারা পাইবেন না, এই বুড়ার বাংলাদেশে ফেরত আসবে না ভাই। আমি ওয়ারেন্টির সাথে গ্যারান্টি দিলাম। এত অসভ্য ভাষায় আমি কোনোদিন তার বিরুদ্ধে কখনো ভিডিও করিনি। হালকার উপরে তাদের সমালোচনা করছি, কিন্তু এত চেতে যায়নি তার উপর। কিন্তু এখন যে সে কাহিনীগুলো করছে ভাই, একটা দুইটা না কয়টা কমুকন, বুঝছেন? যান আমার ভিডিও রেখা পত্রপত্রিকা গিয়ে দেখেন গে, তার আকামে ফিরিস্তি দিয়ে বইরা পালাইছে, বুঝছেন? তার এগুলোর তো জবাব দিয়ে যেতে হইব। এই বুইরা যাতে ভুলেও কোনো এয়ারপোর্টে বেড়ে না যেতে পারে, বুঝছেন? আপনারা এয়ারপোর্টে তার নামে ওয়ারেন্ট দেন, বুঝছেন? তাদের একটু সাহস আছে, গিয়ে একটা মামলা ঢুকে দেন, গিয়া কোর্টে গিয়ে একটা মামলা দেন। কোর্টে গিয়ে একটা মামলা দিলে তার কাহিনী হয়ে গেছে, তার বিদেশ যাওয়া ভন্ডুল এমনি হয়ে যাবে, বুঝছেন? তারপরে কি আপনি কোর্ট ফেস করবেন। আপনার যে অভিযোগগুলো হয়েছে আপনার বিরুদ্ধে, অভিযোগগুলোর এক এক করে খণ্ডন করেন। ওখানে গিয়ে কত বড় লয়ার আপনি নিয়ে যান, কোর্টে যান। আপনি আমাদের মহামান্য রাষ্ট্রপতির সাথে যে অপমানজনক আচরণ করছেন, আমরা তো শুনছি এতদিন শুধু লাথি উষ্টার মধ্যে রাখছেন। খেলে আমাদের কিসমত দিয়ে লাথি উষ্টার উপর রাখছেন, আমাদের কিসমত দিয়ে ফুটবল খেলছেন আপনারা। কিন্তু শালা আপনি তাহলে ইউরো ছাড়েন নিয়ে এলেন, মহামান্য রাষ্ট্রপতি জানে যে কিনা মহামান্য রাষ্ট্রপতির পর্যন্ত ছাড়েনি, সে আলাপ বাংলাদেশের বাকি কোন জায়গায় কি কাহিনী করছে সে তো প্রশ্নের বিষয়। এই একটাও যত উপদেষ্টা আছে, বুঝছেন, একটাও যাদের দেশ থেকে বাইরে না যেতে পারে, বুঝছেন, এদেরকে দেশে থাকতে থাকতেই এদের নামে ওয়ারেন্ট ইস্যু করেন। কোর্টে যাক, কোর্টে গিয়ে এটা সাক্ষী প্রমাণ হবে, সবকিছু হবে। যদি ভালো কিছু করে থাকে তো ভালো, ক্লিন চেক পেয়ে যাবে। ভয় কি আছে রে ভাই? কোর্ট ফেস করে নাকি লেখা? কোনো সালায় গিয়ে কোর্ট ফেস করে না। উনি যদি ভালো মানুষ হয়ে থেকে কোর্ট ফেস করে আসবে, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নেই আমাদের। কিন্তু আমাদের মহামান্য রাষ্ট্রপতি যা যা অভিযোগ ওনার বিরুদ্ধে করছে, এগুলো উত্তর দিয়ে দিতে হবে। এগুলো সংবিধান লঙ্ঘন, এগুলো রাষ্ট্রদ্রোহ, মানে রাষ্ট্রদ্রোহ পর্যায়ের অভিযোগগুলো ওই পর্যায়ে তার বিরুদ্ধে খুব সহজেই রাষ্ট্রদ্রোহ মামলা আনা যায়, তাকে লটকেও দেওয়া যায়, বুঝছেন? ফাইজলামি না, বুঝছেন? সে তো বিভিন্ন দেশে বিদেশে গিয়ে ঘুরে, ইউরোপ আমেরিকার বিভিন্ন লোকজনদের কাছে ঘুরে বাংলাদেশটাকে মনে করছে কাঙ্গাল ভুকা নাঙ্গা হালার, আর কি বুঝে সে আমাদেরকে এরকম ভাবে ট্রিট করছে, বুঝছেন? এই ভদ্রলোক আমাদেরকে এমন ভাবে ট্রিট করছে যে শালা আমরা হলো কাঙ্গাল ভুকা নাঙ্গা। বাংলাদেশ শালা আছে, বেল আছে নাকি কোনো জায়গায়, এই শালারে যেমনি খুশি সেমনি মারো, বুঝছেন? তো এই সাইকোলজি থেকে এগুলো করছে। উনি তো আমাদের এই 18 কোটি 20 কোটি মানুষের কষ্ট কখনো ফিল করেনি, বুঝছেন? কখনোই ফিল করেনি। তো আমি মনে করি ভাই, আপনারা কি বলবেন না বলবেন আমি যাই না, মানে বিচার হওয়া উচিত। এইভাবে যদি সবাই সংবিধানকে লঙ্ঘন করতে থাকে, তাহলে বাংলাদেশের অস্তিত্বের প্রশ্ন। আজকে সেই করছে, দুদিন পর আরেকজন করবো, হইতে পারে না ভাই। জলদি যান, আমার ভিডিও দেখা বন্ধ করেন। উনি যে এয়ারপোর্ট দিয়ে বেরিয়েছে, আমার বিশ্বাস উনি বাংলাদেশে থাকবে না। আর বাংলাদেশে ভেগে গেছে কিনা এ আমি নিশ্চিত জানি না। জলদি খোঁজ খবর নেন, ইনি ইউনুস স্যার খুব নেছে, ওনারে আটকান তাড়াতাড়ি, বুঝছেন? ওনারা আটকান, এ হয় না, এইভাবে চলতে দেওয়া যায় না, বুঝছেন? এরও বিচার হওয়া উচিত। সো আজকে কথা বলবো আমাদের সদ্য বিদায়ী বাংলাদেশের অন্তর্বর্তীকালের তথাকথিত সরকার প্রধান
সৎখর মহাজন ইনুসের বিরুদ্ধে ইনুসের আজকে কতগুলো রাষ্ট্রদ্রোহী কাজ, সে কি কি রাষ্ট্রদ্রোহী কাজ করেছে এবং তার কি শাস্তি হতে পারে এবং তার কি শাস্তি ভবিষ্যতে হবে, এগুলো নিয়ে আজকে কথা বলবো। সে এমন কতগুলো রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে মাফিয়াদের মতো, একজন স্বৈরাচার মাফিয়াদের মতো সে এই রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করে রাষ্ট্রের সকল নিয়ম কানুন ভেঙে তার নিজস্ব মতামত এবং তার নিজের যা ইচ্ছা সেটাকে সে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে। সে ব্যক্তি আওয়ামী লীগের বিরোধিতা করতে গিয়ে, সে ব্যক্তিগতভাবে নিজে আওয়ামী লীগের বিরোধিতা করতে গিয়ে এবং শেখ হাসিনার বিরোধিতা করতে গিয়ে সে অনেকগুলো রাষ্ট্রদ্রোহী কাজ করেছে এবং অনেক আইন লঙ্ঘন করেছে, যার ফলে ডেফিনেটলি তার সাজা হতে পারে, তার বিরুদ্ধে অনেকগুলো মামলা হতে পারে এবং তার বিরুদ্ধে সাজা হতে পারে এবং তার বিরুদ্ধে মামলা হবে এবং সাজা হবে। আসুন, সে বিশেষ করে সাম্প্রতিককালে আলোচিত হয়েছে কতগুলো ঘটনা, অনেক অভিযোগ তার বিরুদ্ধে। এগুলো সবকিছু আমরা ধীরে ধীরে ধারাবাহিকভাবে দেশ ও জাতির কাছে উপস্থাপন করব। সাম্প্রতিককালে কতগুলো বিষয় নিয়ে আলোচনা হয়েছে, আসুন এগুলো একটা একটা করে উল্লেখ করি। প্রথমত, সে যে কাজটি করেছে, যে রাষ্ট্রীয় নিয়ম অনুসারে বাংলাদেশের যেই সংবিধান, সেই সংবিধান অনুসারে, রাষ্ট্রীয় নিয়ম অনুসারে কোনো রাষ্ট্রপ্রধান যখন দেশের বাহিরে যান তখন রাষ্ট্রপতিকে অবহিত করেন এবং উনি যখন বিদেশ সফর করে আসেন তখন কি কি রাষ্ট্রের জন্য কি কি কাজ হয়েছে এগুলো রাষ্ট্রপতিকে অবহিত করেন। এটা বাংলাদেশের রীতি অনুযায়ী, নিয়ম অনুযায়ী, আইন অনুযায়ী এই প্রথাটা বাংলাদেশে চালু আছে। কিন্তু ইউনূস এই গত 1.5 বছরে 14 থেকে 15 বার সে বিদেশ সফর করেছে, কিন্তু একবারও রাষ্ট্রপতির কাছে সে রাষ্ট্রপতির সাথে দেখা করেনি এবং রাষ্ট্রপতিকে অবহিত করেনি বাংলাদেশের কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং বাংলাদেশের কোন কোন বিষয়ে চুক্তি সম্পাদিত হয়েছে বা কি কি কাজ হয়েছে। এটা সম্পূর্ণ বেআইনি এবং রাষ্ট্রদ্রোহিতার সামিল। দ্বিতীয়ত, সে যে কাজটি করেছে, দেখেন কত বড় প্রতারক, কত বড় মিথ্যুক ভণ্ড এই ইউনূস। আপনি দেখেন যে কাতার সরকার তাকে দাওয়াত দিয়েছে, দেশের রাষ্ট্রপতি হিসাবে রাষ্ট্রপতিকে দাওয়াত দিয়েছে, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে দাওয়াত দিয়েছে কাতার সরকার দেশের রাষ্ট্রপতি হিসেবে। কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় একটা চিঠি বানিয়ে এই রাষ্ট্রপতির পক্ষে একটা চিঠি পররাষ্ট্র মন্ত্রণালয় নিজেই লিখেছে যে আমি ব্যস্ত থাকার কারণে আমি বিদেশ সফর করতে পারবো না, আমি ব্যস্ত থাকার কারণে আপনাদের অনুষ্ঠানে আমি যেতে পারবো না। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয় এই চিঠি ইস্যু করে রাষ্ট্রপতিকে পাঠিয়ে দিয়েছে। এখন কত বড় আইন বহির্ভূত কাজ করেছে, কত বড় ভণ্ডামি করেছে, কত বড় প্রতারণা করেছে এই ইউনূস। সো এই প্রতারণার জন্য, এই ভণ্ডামির জন্য, এই রাষ্ট্রদ্রোহিতা কাজের জন্য ইউনূসের বিরুদ্ধে অবশ্যই মামলা হতে পারে এবং অবশ্যই তার এই কাজের জন্য, তার প্রতারণার জন্য, রাষ্ট্রদ্রোহী কাজের জন্য তার বিরুদ্ধে মামলা হতে পারে এবং তার শাস্তি হবে। তৃতীয়ত, আরেকটা জিনিস দেখেন যে রাষ্ট্রপতির একটা প্রেস উইংস আছে। এই কমপ্লিটলি রাষ্ট্রপতির প্রেস উইংসকে সরিয়ে দেওয়া হয়েছে, মানে রাষ্ট্রপতিকে পুরা দেশ এবং পুরা বিশ্ব থেকে বিচ্ছিন্ন করার জন্য রাষ্ট্রপতির যে প্রেস উইংস আছে এটাকে সরিয়ে দেওয়া হয়েছে, যেটা সম্পূর্ণ বেআইনি, আইন বহির্ভূত এবং এর জন্য অবশ্যই যারা এই কাজটি করেছে, বিশেষ করে ইউনূস, তাদের বিরুদ্ধে মামলা হতে পারে এবং এটার বিচার হতে পারে। এরপরে আপনারা একটি জিনিস দেখবেন যে বাংলাদেশে যখনই কোনো দিবসগুলো আসে, যেমন 21শে ফেব্রুয়ারি মহান স্বাধীনতা দিবস, বিজয় দিবস, তখন রাষ্ট্রপতি এদেশের রাষ্ট্রের প্রধান হিসাবে একটা বিবৃতি, ক্রোড়পত্রের মধ্যে তার একটা বিবৃতি থাকে, তার একটা শুভেচ্ছা বার্তা থাকে। এই 1.5 বছরে এর কোনো একটি এই শাহাবুদ্দিন চুপ্পুকে করতে দেওয়া হয় না, রাষ্ট্রপতিকে করতে দেওয়া হয় না। ইউনূস নিজেই রাষ্ট্রপতির জায়গায় সে এইগুলো নিজেই করেছে। এটা সম্পূর্ণ বেআইনি এবং এর জন্য অবশ্যই এই ইউনূসের এত বড় বড় রাষ্ট্রদ্রোহী কাজগুলো করার জন্য, একটা দেশের রাষ্ট্রপতিকে অপমান অপদস্থ করার জন্য অবশ্যই তার বিচার হওয়া উচিত। তারপরে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনগুলোতে দেখেছেন যে নিয়ম অনুসারে বিশ্ববিদ্যালয়ের ভিসি হচ্ছেন, বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে
একজন প্রধান হিসাবে রাষ্ট্রপতি সবসময় এখানে থাকেন, বিভিন্ন সমাবর্তনগুলোতে যান। কিন্তু এই সমাবর্তনে কোনো সমাবর্তনেই এই রাষ্ট্রপতিকে যেতে দেওয়া হয় নাই, যেটা কমপ্লিটলি একটা অন্যায়, অপরাধ এবং রাষ্ট্রপতিকে জিম্মি করার একটা কৌশল অবলম্বন করেছে। এবং এই 1.5 বছর রাষ্ট্রপতিকে বঙ্গভবনে জিম্মি করে রাখা হয়েছে, যা সম্পূর্ণ বেআইনি অপরাধ, এবং এই অপরাধের জন্য অবশ্যই ইউনূসের বিচার হওয়া উচিত। তারপরে আরেকটা জিনিস হচ্ছে যে বিভিন্ন দূতাবাস থেকে, রাষ্ট্রদূত থেকে, বিভিন্ন দূতাবাস থেকে যে চিঠি দেওয়া হতো রাষ্ট্রপতিকে, দাওয়াত, বিভিন্ন জায়গায় অংশগ্রহণ করার জন্য বিভিন্ন দেশে দাওয়াত দেওয়া হতো, এই চিঠিগুলো তারা রাষ্ট্রপতির কাছে পৌঁছে দেননি। এবং রাষ্ট্রদূতরা যখন, বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা যখন এই বাংলাদেশে আসতো, তখন নিয়ম অনুসারে, বাংলাদেশের আইন অনুযায়ী নিয়ম অনুসারে সব জায়গায় যেটা হয়, তারা তাদের পরিচয়পত্রগুলো রাষ্ট্রপতির কাছে, রাষ্ট্রপতির সাথে দেখা করেন এবং রাষ্ট্রপতির কাছে তারা তাদের পরিচয়পত্র তুলে ধরেন। কিন্তু বাংলাদেশের 1.5 বছরে কোনো রাষ্ট্রদূতকে রাষ্ট্রপতির সাথে দেখা করতে দেওয়া হয় নাই, তার পরিচয়পত্র পেশ করতে দেওয়া হয় নাই, যেটি কমপ্লিটলি একটা বেআইনি। এবং যার ফলে সবচেয়ে বড় কথা হচ্ছে যে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করতে না দেওয়ার ফলে, পরিচয়পত্র না দেওয়ার ফলে এই বিশৃঙ্খলাগুলো সৃষ্টির কারণে রাষ্ট্রদূতরা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা তারা ক্ষুব্ধ হয়েছেন। এবং এর ফলে আপনারা দেখবেন যে বিভিন্ন দেশের সাথে বাংলাদেশের সম্পর্কের অনেক অবনতি হয়েছে, যার ফলে এখন কিন্তু অনেক দেশে, পৃথিবীর অনেক দেশে বাংলাদেশ থেকে লোক নেওয়া, শ্রমিক নেওয়া, স্টুডেন্ট নেওয়া, এগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। এগুলো কিন্তু শুধু ইউনূসের এই একগুঁয়েমের কারণে, প্রতারণার কারণে এগুলো হয়েছে। সো আমি মনে করি যে রাষ্ট্রপতির সাথে, একটা দেশের প্রধানের সাথে এই কাজগুলো করে, এই মাফিয়া কাজগুলো করে, প্রতারণা করে, পক্ষান্তরে দেশের সাথেই প্রতারণা করেছে, দেশের জনগণের সাথে প্রতারণা করেছে, রাষ্ট্রদ্রোহীর কাজ করেছে। এই জন্য অবশ্যই ইউনূসের বিরুদ্ধে মামলা হওয়া উচিত, মামলা হবে, এবং ইউনূসের বিচার হওয়া উচিত, এবং বিচার হবে। কেউ না কেউ দায়িত্বটি পালন করবে, এবং ইউনূসের বিরুদ্ধে ইউনূসকে এমন শাস্তির আওতায় আনতে হবে, ভবিষ্যৎ যেন বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের জনগণকে নিয়ে কেউ যেন ছিনিমিনি খেলার সাহস না পায়।